যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, কারাকাসকে শাসনের অযোগ্য করে তোলার পরিকল্পনা মাদুরো সরকারের। এতে আরও বলা হয়, ভেনেজুয়েলার সমরাষ্ট্রগুলো পুরনো ধাঁচের, সেনাদের প্রশিক্ষণের অভাব এবং সরঞ্জামের ঘাটতি রয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির ৮০ লাখের বেশি নাগরিক সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। তবে রয়টার্সকে দেশটির এক সামরিক সূত্র জানায়, মাত্র কয়েক হাজার গোয়েন্দা কর্মী, শাসক দলের সমর্থক এবং মিলিশিয়া সদস্যরা মূলত প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিচ্ছেন। ভেনেজুয়েলার সামরিক সক্ষমতার সাথে পরিচিত ৬টি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের তুলনায় ভেনেজুয়েলার সামরিক বাহিনী অতি নগণ্য। সেনাদের প্রশিক্ষণের অভাব, কম মজুরি এবং অবনতিশীল সরঞ্জামের কারণে যা আরও দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েনের পর থেকেই ইউনিট ছাড়তে শুরু করে ভেনেজুয়েলার অনেক সেনা। ভেনেজুয়েলার সামরিক বাহিনীর সরঞ্জাম বেশিরভাগই রাশিয়ার তৈরি এবং কয়েক দশকের পুরানো। কারাকাস ২০০০-এর দশকে প্রায় ২০টি সুখোই যুদ্ধবিমান কিনেছিল, কিন্তু মার্কিন B-2 তুলনায় এগুলো বড়ই দুর্বল। তাছাড়া দেশটিতে রাশিয়ার তৈরি হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং কাঁধ থেকে চালিত ক্ষেপণাস্ত্রগুলো পুরানো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মাদুরো প্রশাসন মূলত গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘস্থায়ী প্রতিরোধের অংশ হিসেবে দেশের ২৮০টির বেশি স্থানে ছোট সামরিক ইউনিট মোতায়েন থাকবে, যারা নাশকতা এবং অন্যান্য গেরিলা কৌশল পরিচালনা করবে। তাছাড়া গোয়েন্দা পরিষেবা এবং শাসক দলের সশস্ত্র সমর্থকদের ব্যবহার করে রাজধানী কারাকাসে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ভেনেজুয়েলাকে শাসনের অযোগ্য করে তোলার পরিকল্পনা মাদুরো সরকারের। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রথম মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই কিন্তু ভেনেজুয়েলার প্রতি আগ্রাসী অবস্থান ছিল ট্রাম্পের। এবার তো একের পর এক কঠোর অবস্থান নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কি সামরিক সংঘাতে গড়াতে পারে কিনা? আপনাকে ধন্যবাদ। ভেনেজুয়েলার নিকোলো মাদুরো তিনি আসলে হুগো চাভেজের স্থলাভিষিক্ত হয়েছেন। আমরা দেখি যে ১৯৮৯ সালে যখন হুগো চাভেজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন কিন্তু তার সেই সময় থেকে পরবর্তী যতদিন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, মাদুরোর বিরুদ্ধেও যদিও মার্কিন সহ পশ্চিমাদের একটি ক্ষোভ ছিল, তারপরেও কিন্তু মাদুরো দেশের অভ্যন্তরে একটি জনপ্রিয়তাকে ধরে রেখেছিল। তার পতনের পর, তার মৃত্যু পরবর্তী সময়ে যখন নিকোলো মাদুরো যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, আমরা যেটা দেখলাম যে তিনি কিন্তু চাভেজের মতো সেই জনপ্রিয়তাটিকে ধরে রাখতে পারলেন না। উপরন্তু দেশের অভ্যন্তরে দুর্নীতি, মাদক চোরাচালানের মতো বিষয়গুলো ব্যাপকভাবে যখন আপনার দেখা দিতে থাকলো, সেই সময়টা আপনার দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে মাদুরোর যে ভেনেজুয়েলা সেখানে এক ধরনের অভিযান চালানোর পরিকল্পনা করতে করতেও কিন্তু সেটিকে আসলে খুব একটি বাস্তবায়ন করতে পারেননি এবং সেইখানে কিন্তু আমরা চীন এবং রাশিয়ার একটি প্রত্যক্ষ প্রভাব দেখেছিলাম, যে প্রভাবটির কারণে পারেননি। তো এইবার একটি প্রশ্ন আসছে যে এইবার কেন ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে এতটা আগ্রাসী হয়েছেন? তার পেছনে একটি বিষয় বলা যেতে পারে। আপনি দেখেন যে ট্রাম্প চাচ্ছেন রাশিয়াকে ইউরোপে কিছুটা সুবিধা দেওয়ার বিনিময়ে তিনি যেন ভেনেজুয়েলা তার উদ্দেশ্যটিকে বাস্তবায়ন করতে পারেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটিকে নিয়ে এখনো সেরকমভাবে কথাবার্তা হচ্ছে না যে রাশিয়া কেন এখনো ভেনেজুয়েলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী তৎপরতার বিষয়ে চুপচাপ রয়েছে। আপনি দেখেন যে ইউক্রেনের যে অধ্যুষিত এলাকাগুলো আছে, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন তার 28 দফা শান্তি পরিকল্পনা যেটি পেশ করেছেন, সেটি ইউরোপ এবং ইউক্রেনের বাধার মুখে তিনি কিছুটা সংশোধন করার চেষ্টা করেও কিন্তু তিনি যেটি বললেন, ইউরোপ যাই বলুক না কেন ইউক্রেনের অধ্যুষিত ভূমিগুলোকে তিনি রাশিয়াকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী এবং এর মধ্য দিয়ে তিনি মূলত রাশিয়াকে নিউট্রালাইজ করতে চাচ্ছেন ভেনেজুয়েলার বিষয়ে, যাতে করে তিনি ভেনেজুয়েলাকে সামরিক অভিযান যদি এবার পরিচালনা করেন, সেখানে যেন পূর্বের সময় যে বাধাগুলোকে আশঙ্কা করা যাচ্ছিল এই ধরনের কোনো বাধার মুখোমুখি তাকে হতে না হয়। জি, জনাব ফরিদুল আলম, আকাশসীমা বন্ধের যে ঘোষণা সেটিকে ঔপনিবেশিক হামলা হিসেবে উল্লেখ করেছে ভেনেজুয়েলা। এর আগে উস্কানি সৃষ্টি না করতে ওয়াশিংটনকে সতর্ক করেছে মস্কো। এমন পরিস্থিতিতে ক্যারিবীয় অঞ্চলে ত্রিমুখী সংঘাতের ঝুঁকি আসলে কতটা? যদি আপনি বলছিলেন যে ট্রাম্প আসলে রাশিয়াকে নিউট্রালাইজ করতে চাচ্ছে ক্যারিবীয় অঞ্চলে, তারপরেও কি একটা ঝুঁকি থেকে যায় কিনা?
আপনি দেখেন যখন একটি দেশ আরেকটি দেশের উপর এই ধরনের আগ্রাসী হয়ে ওঠে বা যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় তখন আক্রান্ত হতে পারে এই ধরনের যে রাষ্ট্রগুলো আছে তারা সবসময় এটিকে নানা আখ্যায়িত করে থাকেন। যেমন তিনি ঔপনিবেশিক হামলার সাথে যেমন তুলনা করেছেন মাদুরো ট্রাম্পের এই হামলাকে, তেমন কিছুদিন আগে তিনি বলেছিলেন যে ট্রাম্প যদি ভেনেজুয়েলায় হামলা চালাতে চান বা আক্রমণ করে বসেন তাহলে এটির জন্য তাকে আরো করুণ পরিণতি, কঠিন পরিণতি ভোগ করতে হবে এবং এক্ষেত্রে এই ল্যাটিন আমেরিকার একটি গাজা, আফগানিস্তান এই ধরনের একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে এটির জন্য সম্পূর্ণভাবে ট্রাম্প নিজে দায়ী থাকবেন বলে মাদুরো সতর্ক করেছেন এবং ধারণা করা হচ্ছে তিনি তার এবং তিনি যেটি বলেছেনও, তিনি তার যে বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলোকে গেরিলা কায়দায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ার জন্য সেখানে করবেন এবং আপনি ত্রিপক্ষীয় একটি যুদ্ধের সম্ভাবনার কথা বললেন। ত্রিপক্ষীয় যুদ্ধের সম্ভাবনা তখনই থাকবে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র আদতে সেই হামলাটি করে বসে কিনা। আপনি জেনে থাকবেন কয়েকদিন আগে নিকোলাস মাদুরোর সাথে ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। টেলিফোনে ২ নেতার মধ্যে কি কথা হয়েছে সেটিকে কিন্তু কোনো নেতা এখনো স্পষ্ট করে বলেননি। তবে ধারণা করা যায় যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে এমন কিছু আপনার সুবিধা দেওয়ার কথা বলেছেন। বিশেষ করে আপনি জানেন ভেনেজুয়েলায় কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তেল মজুত রয়েছে। যদিও তারা সেই তেলগুলোকে উত্তোলন করে বিশ্ব বাণিজ্যে সেখানে তারা বিশাল বড় ধরনের প্রভাব রাখতে পারছে না। সেখানে তেল কোম্পানিগুলোকে বা তেল ক্ষেত্রগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো সুবিধা দেওয়া যায় কিনা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছেন। যে এর বিনিময়ে হলেও নিকোলো মাদুরো তিনি ক্ষমতায় থাকতে পারেন কিনা এবং মার্কিন ট্রাম্প মাদুরোর ক্ষেত্রে একটু নরম হন কিনা বা নমনীয় হন কিনা ইত্যাদি কতগুলো বিষয় রয়ে গেছে। সুতরাং আমরা যদিও আদতে দেখি যে মার্কিন প্রশাসন নিকোলা মাদুরোর যে এই যে মাদক চোরাচালানের যে রোড বা মাদক ব্যবসা, মানব পাচারের মতো দিকগুলোকে তিনি গিয়ে এগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলেছেন। বাস্তবিক অর্থে ভেনেজুয়েলার যেটা বললাম যে তেলের দিক দিয়ে যে সবচেয়ে বড় রিজার্ভ রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মনোযোগের জায়গাটি হচ্ছে ভেনেজুয়েলার শাসককে উৎখাত করে সেখানে মার্কিনপন্থী কোনো শাসককে অধিষ্ঠিত করা এবং ভেনেজুয়েলার তেলের একচ্ছত্র নিয়ন্ত্রণ সেটিকে নিশ্চিত করা। সুতরাং এটিকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র করতে যাবে কিনা, সরাসরি দ্বিপক্ষীয় একটি যুদ্ধ হলে সেটি ত্রিপক্ষীয় বা চতুর্পক্ষীয় হয়ে যেতে পারে কিনা সেটির একটি আশঙ্কা থেকেও যায়। সুতরাং যুদ্ধ না করে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মনোমত কোনো সমাধানে আসা যায় সেটিও একটি বিষয়। যুদ্ধ যে হবে সেটি বলা যায় না। তবে প্রিপেয়ার্ডনেস আমরা যেটা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা বিমানবাহী রণতরী মোতায়েন করেছে এবং গত সেপ্টেম্বর মাস থেকে তারা এক ধরনের অভিযানে রয়েছে। তারা ক্যারিবীয় সাগর সহ পূর্ব প্রশান্ত মহাসাগরে ২০টির বেশি ভেনেজুয়েলার নৌযানকে আটক করেছে, ৮০ জনের বেশি মারা গেছে এবং এই ধরনের ঘটনাগুলো তারা ঘটিয়ে যাচ্ছে এবং এক ধরনের সিগন্যাল ভেনেজুয়েলার সরকারকে জনাব দিয়েছে ফরিদুল আলম, যে ভেনেজুয়েলার তেলের বিষয়টি একটি বড় বিষয় আমেরিকানদের কাছে এই ক্ষেত্রে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।